সবাইকে আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনাম। 8 ফেব্রুয়ারি সংস্কার কমিশনগুলোর পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ, জানালেন আইন উপদেষ্টা। তাদের সুপারিশ নিয়ে চলতি মাসে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক। ক্ষমতায় গেলে যুক্তরাজ্যের আদলে চিকিৎসা সেবা, প্রতিশ্রুতি বিএনপির। সংস্কারের কথা বলে ধোঁয়াশা সৃষ্টি না করার আহ্বান রিজভির। সিআরআই এর দুর্নীতির খোঁজে দুদক, মিলেছে 35 কোটি টাকার এফডিআর এর তথ্য। পাচার হওয়া শত শত বিলিয়ন ডলার ফেরাতে কানাডার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। দেশে প্রায় 1% কমেছে পণ্য এবং সেবার দাম। জানুয়ারিতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 9.94। সুফল পেতে অপেক্ষা করতে হবে আর 3 মাস, জানালেন অর্থ উপদেষ্টা। এটা যেগুলো অ্যাকশনটা নেব তখন আপনার কিছুটা হয়তো ইম্প্যাক্ট আসবে, সেন্ট্রাল ব্যাংকের থেকেও একটা ইস্যু আসছে। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ হচ্ছে কাল বেলা 12টায়। আখেরি মোনাজাত, সড়কে না বসার নির্দেশনা পুলিশের। মুমিনের সাথে আসছে পরশু, এমনি বাসায় ভালো লাগে না। টিকটকে। মোহাম্মদপুর থেকে নিখোঁজ কিশোরীর সন্ধান মিলল নওগাঁয়। র্যাব পুলিশের প্রচেষ্টায় ফেরানো হচ্ছে অভিভাবকের কাছে। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে: মেক্সিকো কানাডার উপর শুল্ক আরোপের সিদ্ধান্ত 1 মাসের জন্য স্থগিত করলেন ট্রাম্প। পাল্টা ট্যারিফ বসালো চীন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন আর আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। সব সংস্কার কমিশনগুলোর পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশিত হবে 8 ফেব্রুয়ারি। পরবর্তী করণীয় নিয়ে সর্বসম্মতিক্রমে পেশ করা হবে সুপারিশনামা। এরপরই অনুষ্ঠিত হবে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। এসব তথ্য জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি জানান, সরকার আশা করছে বৈঠকটি ফেব্রুয়ারির মাঝামাঝি অনুষ্ঠিত হবে। রাজনৈতিক দলগুলো চাইলে রমজান মাসেও চলবে বৈঠক। সর্বজনীন মতৈক্য প্রতিষ্ঠার জন্য অন্তর্বর্তী সরকার অক্টোবরে 6টি সংস্কার কমিশন গঠন করে, যার মধ্যে 4টি সংস্কার কমিশন গত 15 জানুয়ারি তাদের প্রতিবেদন জমা দেয়। বুধবার বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দেবে প্রধান উপদেষ্টার কাছে। সন্ধ্যায় সংস্কার কমিশনের পরবর্তী কার্যক্রমের ব্যাপারে জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। আজকে এটা খুব গুরুত্বপূর্ণ মিটিং ছিল কমিশন প্রধানদের সাথে। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, সংস্কার কমিশনগুলোর পূর্ণাঙ্গ রিপোর্ট 8 ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। সেদিন কমিশন প্রধানরা মিলে পরবর্তী করণীয় নিয়ে সর্বসম্মতিক্রমে একটি সুপারিশনামা পেশ করবেন। সেদিনই সব রাজনৈতিক দল ও অভ্যুত্থানের পক্ষশক্তির কাছে তা পৌঁছে দেওয়া হবে। এরপরে সবার সমঝোতা ক্রমে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। আইন উপদেষ্টা বলেন, সরকার আশা করছে ফেব্রুয়ারির মাঝামাঝিই হবে এই বৈঠক, তবে তারিখ নির্ধারিত হবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই। সংস্কার কমিশনগুলোর পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা আশা করছি 8 ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। 6টা কমিশন মিলে একটা সর্বসম্মত সুপারিশনামা পেশ করবেন। আলোচনা এবং সমঝোতা ক্রমে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি এটা ফেব্রুয়ারির মাঝামাঝি সময় অনুষ্ঠিত হবে। আসিফ নজরুল জানান, জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠকে সভাপতিত্ব করবেন কমিশন প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। কমিশন প্রধানদের সাথে থাকবেন রাজনৈতিক দল ও অভ্যুত্থানের পক্ষের শক্তির প্রতিনিধিরা। এতে যত দ্রুত সম্ভব সংস্কারের ক্ষেত্রে করণীয় ঠিক করা হবে। রাজনৈতিক দলগুলো রাজি থাকলে রমজানেও আলোচনা চালিয়ে নেবে সরকার। সভাপতিত্ব করবেন ঐক্যমত্য কমিশনের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সকল রাজনৈতিক দল এবং আন্দোলনের যারা পক্ষশক্তি ছিল তাদের প্রতিনিধিরা থাকবেন এবং আমাদের যারা কমিশন চিফ আছেন ওনারা সবাই উপস্থিত থাকবেন। সম্ভব হলে রোজার মধ্যেও চালিয়ে নেওয়া হবে, রাজনৈতিক দলগুলো যদি রাজি থাকেন, এবং যত দ্রুত সম্ভব আমাদের সংস্কারের ক্ষেত্রে করণীয় কি সেটা ঠিক করা হবে। আইন উপদেষ্টা জানান, 6 সংস্কার কমিশনের কাজ এই মাসের 8 তারিখেই শেষ হচ্ছে, আর সেদিন থেকেই যাত্রা শুরু করবে জাতীয় ঐক্যমত্য কমিশন। এইগুলি হচ্ছে জাস্ট আমার কথা বললাম যে বিভিন্ন পদ্ধতিতে করা যেতে পারে। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।
স্বাস্থ্য খাত সংস্কারে স্বল্প এবং দীর্ঘমেয়াদের রূপরেখা দিয়েছে বিএনপি। ক্ষমতায় গেলে যুক্তরাজ্যের আদলে সব নাগরিকের জন্য বিনামূল্যে চিকিৎসারও ঘোষণা দেওয়া হয়। বিএনপি গঠিত স্বাস্থ্য সংস্কার কমিটির প্রধান ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সরকারকে রাজনৈতিক দলের সাথে আলোচনা করে জনবান্ধব প্রস্তাবনা চূড়ান্ত করার পরামর্শ দেন। অন্যদিকে বিএনপি নেতা রিজভী আহমেদ সংস্কারের কথা বলে ধোঁয়াশা তৈরি না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। হাসপাতালে শয্যা সংকট, রোগী স্বজনদের হয়রানি, ভেজাল ওষুধ, কেনাকাটায় দুর্নীতি এবং দলীয়করণ গত 2 দশক ধরে দেশের স্বাস্থ্য খাত নিয়ে গণমাধ্যমে ছিল এমন নিয়মিত সংবাদ। স্বৈরাচারী শাসনামলের অবসানের পর অন্যান্য খাতের মতো স্বাস্থ্য খাত সংস্কারের দাবি ওঠে। সরকারের সাথে বিএনপিও আলাদা কমিটি করে, যার নেতৃত্ব দেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। স্বাস্থ্য খাত নিয়ে পর্যালোচনা শেষে আগামীর পরিকল্পনার জন্য স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী রূপরেখা প্রস্তুত করে বিএনপি। এখানে আমরা গ্রামীণ স্বাস্থ্য সহকারী নিয়োগের ব্যাপারে আমরা গুরুত্ব দিয়েছি। রোগী ও সেবা প্রদানকারীর জন্য সমতা ভিত্তিক আইন প্রণয়ন। এছাড়া মধ্যম ও দীর্ঘমেয়াদে দেশের স্বাস্থ্য খাত নিয়ে নিজেদের 31 দফার আলোকে রূপরেখা জানান তারা। উন্নত বিশ্বের মতো সবার জন্য বিনামূল্যে চিকিৎসা, ঔষধ রপ্তানি, $5 বিলিয়ন উন্নতিকরণ সহ 11টি প্রস্তাবনা দেয়া হয়। পাশাপাশি সরকারকে রাজনৈতিক দলের সাথে আলাপ ছাড়া সংস্কার প্রস্তাব চূড়ান্ত না করার পরামর্শ দেন তিনি। সবার জন্য স্বাস্থ্য এই নীতির ভিত্তিতে উন্নত কল্যাণকামী রাষ্ট্রে বিদ্যমান ব্যবস্থার আলোকে সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রত্যেকটা সংস্কারের ব্যাপারে এদেশের জনগণ যে সুপারিশগুলো সমর্থন করবে সেই সুপারিশগুলো এই সরকার গ্রহণ করবে। সদ্য ঘোষিত মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আপনার সংস্কারের নাম দিয়ে তৈরি করা, কি বলে যে এই করব, ধোঁয়াশা তৈরি করে জনগণের দৃষ্টিকে ঝাপসা করা যাবে না। এ সময় গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্তকে গণবিরোধী বলে উল্লেখ করেন তিনি। এটা মরার উপর খাড়ার ঘা ছাড়া আর কিছুই নয়। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। বেসরকারি আইএফআইসি ব্যাংকে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই এর 35 কোটি 21 লাখ টাকার এফডিআর এ তথ্য পেয়েছে দুদক। সংস্থাটির বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক বা প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতার অর্থ নেয়ার অভিযোগও তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। সেসব অর্থ সিআরআই কোথায় কিভাবে খরচ করেছে তাও অনুসন্ধান করা হচ্ছে। যদিও মঙ্গলবার চালানো অভিযানে সিআরআই এর কার্যালয়ের খোঁজ পায়নি দুদক। সিআরআইয়ের অফিসের খোঁজে সকালে ধানমন্ডিতে অভিযান চালায় দুদক। সংস্থাটির আনুষ্ঠানিক কাগজে দেয়া ঠিকানা অনুযায়ী ধানমন্ডি 6 এতে যায় দুদক। সেখানে গেলেও অফিসের খোঁজ পায়নি তারা। সিআরআই কর্তৃক তাদের প্রাতিষ্ঠানিক কার্যক্রমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি সাধন করেছে কিনা সেটা যাচাইয়ের জন্য আমাদের কমিশন থেকে আমরা অভিযানের প্রেক্ষিতে বের হই, অভিযানের জন্য আসি। তো আমাদের এই ছিল ওনাদের যে প্রতিষ্ঠান অফিস কোথায় আছে সেই অফিসগুলো একটু সন্ধানে গিয়ে তারপরে সেখান থেকে আমরা কোনো রেকর্ডপত্র পাই কিনা সেটা পর্যালোচনা করা। আমরা ওনাদের অফিসে আসি, অফিসে গিয়ে এখানে কোনো অফিসের সন্ধান পাইনি, এখন পর্যন্ত পাওয়া যায়নি। তো আমরা চেষ্টা চলমান আছে। আর এখানে অফিসে পাওয়া যায় না, অন্যান্যভাবে আমরা যদি রেকর্ডপত্র সংগ্রহ করতে পারি সেই আলোকে আমরা রিপোর্ট দাখিল করতে পারবো কমিশন। দুদক জানায় সিআরআইয়ের চেয়ারম্যান ছিলেন সজীব ওয়াজেদ জয়। কাগজে কলমে সংস্থাটি অলাভজনক হিসেবে নিবন্ধিত বলে খোঁজ পেয়েছে দুদক। তাই সংস্থাটি কোনো প্রতিষ্ঠান থেকে অর্থ নিয়েছে কিনা সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য আমরা ব্যাংকে অ্যাকাউন্ট আছে এটা জেনেছি। এখন ব্যাংকের সে তথ্য যাচাই করতে হলে আমাদের রেকর্ডপত্রগুলো সংগ্রহ করতে হবে, তারপর সেটা যাচাই সাপেক্ষে আমরা বলতে পারবো। ব্যাংক স্টেটমেন্ট কি আপনাদের কাছে আছে? ব্যাংকিং স্টেটমেন্ট সংগ্রহের প্রক্রিয়ায় চলমান আছে। রাষ্ট্রীয় অর্থের ক্ষতি সাধন হয়েছে কিনা সেটাই যাচাই করার জন্য এসেছে। সিআরআই কোনো প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতার অর্থ প্রোপাগান্ডা খাতে বা অন্য কোথাও ব্যয় করেছে কিনা তাও খোঁজ দিচ্ছে দুদক। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ থেকে পাচার হওয়া শত শত বিলিয়ন ডলার অর্থ সম্পদের পরিচয় শনাক্ত, জব্দ এবং উদ্ধারে কানাডার সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকায় কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং এর সঙ্গে বৈঠকে এই সহায়তা চান তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনার একনায়কত্বের সঙ্গে জড়িত ঘনিষ্ঠ সহযোগী এবং রাজনীতি কানাডার সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ঢাকায় কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং এর সঙ্গে বৈঠকে এই সহায়তা চান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনার একনায়কত্বের সঙ্গে জড়িত ঘনিষ্ঠ সহযোগী এবং রাজনীতিবিদরা বাংলাদেশ থেকে শত শত বিলিয়ন ডলার চুরি করেছে, যার একটি অংশ কানাডায় পাচার করা হয়েছে। তিনি বলেন, তারা জনগণের অর্থ চুরি করে বেগম পাড়ায় সম্পদ কিনেছে। এ সময় কানাডিয়ান হাইকমিশনার অন্তর্বর্তীকালীন সরকারের চুরি হওয়া অর্থ ফেরত আনার প্রচেষ্টার প্রশংসা করেন। এই সম্পদ উদ্ধার প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়ে বলেন, কানাডার একটি ব্যবস্থা রয়েছে যার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের চিহ্নিত ব্যক্তিদের কাছ থেকে অর্থ জব্দ এবং পুনরুদ্ধার করা সম্ভব। দেশে পণ্য এবং সেবার দাম কমেছে প্রায় 1%। নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতে মূল্যস্ফীতি কিছুটা কমে দাঁড়িয়েছে 9.94%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর তথ্য অনুযায়ী ডিসেম্বরে সামগ্রিক মূল্যস্ফীতি ছিল 10.89%। আর BBS এর সবশেষ তথ্য বলছে, জানুয়ারিতে দেশে খাদ্য মূল্যস্ফীতি 2.2% কমে 10.72% নেমে আসে। গত ডিসেম্বরে খাদ্যে মূল্যস্ফীতি ছিল 12.92 এবং নভেম্বরে সেটা ছিল 13.8। খাদ্য মূল্যস্ফীতি হ্রাসের ফলে দেশের সামগ্রিক মূল্যস্ফীতিও জানুয়ারিতে 0.95% কমে 9.94% নেমে এসেছে। এদিকে জানুয়ারিতে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি সামান্য বেড়ে 9.32 পৌঁছেছে, যা গত ডিসেম্বরে ছিল 9.26। মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আসতে আরও 3 মাস অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি কথা জানান। বলেন, চালসহ বিভিন্ন পণ্যের মজুদ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক না থাকার কারণে এর মূল্যস্ফীতি বেড়েছে। আর এই মূল্যস্ফীতি কমানোই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। বিগত কয়েক বছর ধরেই দেশের বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে খরচ বেড়েছে সাধারণ মানুষের। গেল ডিসেম্বরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেবে মূল্যস্ফীতি 14%-এর কাছাকাছি। টানা 9 মাস ধরে 2 অঙ্কের ঘরে রয়েছে মূল্যস্ফীতি। এর মাঝেই রয়েছে রাজনৈতিক অস্থিরতা, যা গত 14 বছরে সর্বোচ্চ। তবে বেসরকারি সংস্থাগুলোর হিসেবে এর পরিমাণ আরও বেশি। সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে অর্থ উপদেষ্টা জানান, এপ্রিলের মধ্যে নিয়ন্ত্রণে আসবে মূল্যস্ফীতি, যার ফলাফল মিলবে জুন নাগাদ। 6 থেকে 7% মূল্যস্ফীতির হ্রাস টেনে ধরার প্রত্যাশাও উপদেষ্টার। আপাতত আমাদের মেইন কনসার্ন হলো মূল্যস্ফীতিটা যতটুক সম্ভব যত তাড়াতাড়ি আমরা এসে করতে পারি, সেটার সবচেয়ে বড় চাই। আর 2-3 মাস অপেক্ষা করে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে এটা দিয়ে যেগুলো অ্যাকশনটা নেব, তখন আপনার কিছুটা হয়তো ইম্প্যাক্ট আসবে। সেটা সেন্ট্রাল ব্যাংকের থেকেও একটা ইস্যু আসছে যে আমরা হয়তো কিছুটা আমরা মডারেটিং, আমরা জুন মাসে গেলে হয়তো আমরা আইডিয়াল সিচুয়েশন যদি 6-7 মাসে যেতে পারি, এটা বেটার হয়। রাজস্ব আয় বাড়াতে সরকার ভ্যাট আদায়ে নানা উদ্যোগ নিলেও কার্যকর স্থায়ী কোনো ব্যবস্থা শুরু করতে পারেনি। এমন অবস্থায় অর্থ উপদেষ্টা বললেন, প্রাক বাজেটে ভ্যাট পর্যালোচনা করা হবে। জানান, অর্থের প্রবাহ কম থাকলেও অতি প্রয়োজনীয় দ্রব্য আমদানি অব্যাহত থাকবে। মেইন উদ্দেশ্য ছিল আমার ভ্যাটের যে কতগুলো এক্সামশন থেকে বেরিয়ে আসা, কারণ বহু লোক বহু রকম এক্সামশন হচ্ছে দিনের পর দিন। আমি সেটা থেকে এগুলো আর এনকারেজ করব। এর মধ্যে হয়তো 2-1 পণ্য কিছুটা এফেক্ট হয়েছে, লোকজনের কিছুটা কষ্ট হচ্ছে, সেটা আমরা চেষ্টা করবো লাগু করে যথাসম্ভব। তারপরে ইনকাম ট্যাক্সের ব্যাপার আছে, আমরা দেখবো যে অন্য ট্যাক্স বার্ডেন যেন কম হয়ে যায়। এর আগে ক্রয় সংক্রান্ত সভায় বেশ কিছু অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। বিদেশ থেকে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে চাল আমদানি, 10,000 টন মসুর ডাল এবং সার আমদানির অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। এদিকে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে চাঁদাবাজি বন্ধে কাজ করছে সরকার, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি রমজানে ব্যবসায়ীদের অতি মুনাফা না করার আহ্বান জানান। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল পরিদর্শন শেষে কথা বলেন তিনি। বলেন, রোজায় শীতের সবজি শেষ হয়ে গরমের সবজি আসবে। এই সময়ের কথা মাথায় রেখে সরকার কোল্ড স্টোরেজ ব্যবস্থা চালুর কথা ভাবছে। এ সময় তিনি জানান, বড় ফসলের ফলন ভালো হলে আর চাল আমদানি করতে হবে না, তবে সবজি থেকে শুরু করে সবকিছুরই দাম কমেছে। রোজার মাসে কিন্তু অনেকে বেশি আয় করতে চায়, কিন্তু এটা যেন না করে এইদিকে আপনাকে একটু সজাগ হতে হবে। আর এভাবে আপনারা দেখছেন যে এই আমাদের যে কি বলে ছোলা ঠোলা, এবার কিন্তু অনেক বেশি আমদানি করা হচ্ছে।
আমাদের মনে হয় না কোনো রকমের কোনো অসুবিধা হবে এবং জিনিসপত্রের দাম একটা সহনীয় পর্যায়ে থাকবে। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বুধবার শেষ হবে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। আগামীকাল বেলা 12টায় আখেরি মোনাজাত, যা পরিচালনা করবেন মাওলানা জুবায়ের। ইবাদত বন্দেগীতে সময় কাটাচ্ছেন শুরায়ে নিজামপন্থীরা। খিত্তায় খিত্তায় চলছে ঈমান আকিদার তালিম। এখন পর্যন্ত ইজতেমা ময়দান থেকে 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফজরের নামাজের পরই শুরু বয়ান। তাবলিগ জামাতের নিজামী শুরাইদের ইজতেমায় এদিন সকালে বয়ান পেশ করেন পাকিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ খুরশিদ। আল্লাহ পাকের সন্তুষ্টি, জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত লাভ। অল্প সময়ের জীবনটা আল্লাহ পাকের হুকুম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা পালন করব। বৈশ্বিক বস্তুবাদীর কোনো জিনিস একজন মুসলমানের জন্য আসল না। আসল হইল ঈমানের এবং আমলের। এই ঈমান আর আমলের মেহনতে এই ইজতেমার মাঠে হয়। দায়িত্ব নিয়েই দেশে বিদেশে আমরা সব জায়গায় আর কি এই দাওয়াত নিয়ে চেষ্টা প্রচেষ্টা আমাদের থাকে। একমাত্র আল্লাহকে রাজি খুশি করছেন। বেলা গড়ানোর সাথে সাথে খিত্তায় খিত্তায় ঈমান আকিদার তালিম আর ইবাদতে মশগুল হন মুসল্লিরা। এখানে আসতে আমাদের ভালো লাগে। এখানে আসলে আমাদের মনের আকাঙ্ক্ষা পূরণ হয়। কোরআন হাদিস অনুযায়ী যেমন জীবন চলার পথে জীবন চলতে পারে, আল্লাহ রাসূল এর অনুযায়ী জীবন চলতে পারে, সেই জন্য সবাই এখানে গুরুত্বপূর্ণ আলোচনা করতে আছে মুরব্বীরা। আমরা যারা মুসল্লিরা আসছি তাদের থাকার পরিবেশটা অনেক সুন্দর। মাওলানা জুবায়েরপন্থীদের দ্বিতীয় পর্বের ইজতেমায় যোগ দিয়েছেন 3000-এর বেশি বিদেশি অতিথি। সার্বিক আয়োজনে তারাও সন্তুষ্ট। मुझे तो बहुत अच्छा लगा। मैं तो ये गुमान भी नहीं कर सकता था कि ये बांग्लादेश वाले इतने मोहब्बत करेंगे हमारे साथ, इतने प्यार करेंगे, इतने कराम करेंगे। इतने सारी मजलिसों के जो है ऊपर से लेकर जितने मेहमान यहाँ पर आए हुए हैं, हर एक का जो कैटेगरी होना चाहिए, हर एक का जो लेवल होना चाहिए, हर एक के लेवल का बिल्कुल हक अदा जो है ये बांग्लादेश वालों ने किया है। বিশ্ব ইজতেমার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দুপুরে ব্রিফ করেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার। আখেরি মোনাজাতের দিন পুলিশের কার্যক্রম সম্পর্কে জানান তিনি। আশা করছি যে আমরা এই যান চলাচলটিতে বিঘ্ন ঘটবে না, আমরা যান চলাচলটি রাখতে পারবো। আমরা জনগণের কাছে একটি অনুরোধ রাখতে চাই, রাস্তার মধ্যে মোনাজাতের সময় আপনারা বসবেন না। আপনারা আগে আগে ফিল আপ করে রাস্তাটা ক্লিয়ার রাখেন। রাস্তার মধ্যে না বসলে যান চলাচল যদি সঠিক থাকে অন্যের মোনাজাত করার জন্য সুবিধা হবে। ইজতেমা মূলত শেখার জায়গা। 3 দিনে দিন ইসলামের নানা বিধিবিধান হাতে কলমে শিখবেন মুসল্লিরা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ইজতেমা শেষ হবার পর মুরব্বীদের কাছ থেকে যেসব শিক্ষা তারা পেয়েছেন তা ছড়িয়ে দিতে কাজ করবেন তাবলিগ জামাতের মুসল্লিরা। বিভিন্ন জেলায় তকসিম হচ্ছে 3 চিল্লার জন্য যারা যাবে, বিশেষ করে 60 দিনের জামাত হয়, আর যারা 1 চিল্লার জন্য যাবে 40 দিনের জামাত হবে। এখান থেকে এখানে অনেক কিছু শিকার আছে। আবার আমরা আশা করতেছি যে বাইরে যখন যাব তখন আমরা অনেকের হেদায়েত করার চেষ্টা করব। এদিন আরও বয়ান পেশ করেন ভারতের 2 জন মাওলানা ইসমাইল গুদরা আর জুহাইরুল হাসান। বাদাসর অনুষ্ঠিত হয় যৌতুকবিহীন বিয়ে। রাজনুর ইসলাম, যমুনা নিউজ, টঙ্গী, গাজীপুর। চট্টগ্রামের ডিসি পার্কে বেড়াতে গিয়ে মারধরের শিকার হয়েছেন কয়েকজন প্রাইম মুভার চালক। ওই ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পণ্য পরিবহন শ্রমিকরা। এই বিষয়ে আমরা একটু সরাসরি জানতে যুক্ত করছি সহকর্মী আলামিন শিকদারকে। আলামিন, অবরোধের ফলে সেখানে আসলে সড়কে যান চলাচলের কি অবস্থা? অবরোধকারীদের সঙ্গে প্রশাসনের কোনো কথা হচ্ছে কিনা একটু জানাবেন। তুমিন আমরা এই মুহূর্তে রয়েছে চট্টগ্রামের কাস্টমস মোড়ে এবং ঘটনাটি ঘটেছে ডিসি পার্ক এলাকায় এবং ফৌজদারে যে রোডটি রয়েছে লিংক রোডের সাথে কানেক্টেড ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, ঠিক এর একটু আগে ডিসি পার্ক এবং সেই ডিসি পার্ক থেকে যখন ওই এলাকার আশপাশে কিন্তু বেশ কিছু প্রাইম মুভার চালকরা কিন্তু সবসময় নিয়মিত থাকেন এবং তাদের গাড়িগুলো সেখানে আশপাশে পার্ক করা থাকে। তারা যখন তাদের গাড়িগুলো নিয়ে সেখান থেকে যাচ্ছিলেন এবং ডিসি পার্ক থেকে যে গাড়িগুলো বেরোচ্ছিল সেগুলোর সাথে কথা কাটাকাটি হয় এবং কথা কাটির এক পর্যায়ে কিন্তু একটা
সময়ে তাদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেই সংঘর্ষ থেকেই কিন্তু আমরা যতটুকু দেখছি যে ডিসি পার্কে যে প্রাইম মুভার যে চালক, সেই চালকদের বেশ কয়েকজনের উপর হামলার ঘটনা ঘটে এবং তাদের অভিযোগ একদম তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের উপর হামলা চালানো হয় এবং এরই পরিপ্রেক্ষিতে তারা এখন ক্ষিপ্ত হয়ে আমরা দেখছি যে চট্টগ্রামের এই কাস্টমস মোড় সহ ফৌজদারহাটের আশপাশে যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক রয়েছে সেগুলো অবরোধ করে সেখানে অবস্থান করছেন এবং আমরা দেখছি যে দীর্ঘ কয়েক কিলোমিটার জুড়ে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। এতে সাধারণ যে মানুষ তারা কিন্তু এখন সঠিক সময়ে অর্থাৎ বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু ভোগান্তিতে রয়েছে। তবে এখানকার যারা পরিবহন শ্রমিকরা রয়েছেন তারা বলছেন তাদের বেশ কয়েকজনকে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে এবং তাদের চিকিৎসা নিতেও কিন্তু বাধা প্রদান করা হয়েছে, এটাই ছিল তাদের অভিযোগ। তবে এখন পর্যন্ত তাদের সাথে প্রশাসনের কেউ কোনো ধরনের আলোচনা করেনি এমন কিন্তু অভিযোগ তাদের। তবে এই যে ঘটনাটি, সেই ঘটনাটি নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু সংশ্লিষ্ট জেলা প্রশাসন থেকে শুরু করে পুলিশ প্রশাসনের যারা রয়েছে তারা তাদের সাথে কথা বলার চেষ্টা করছে এবং তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করছে এই ঘটনায় যারা জড়িত তাদের বিচার করা হবে এমন বিষয়টি নিয়েই। তিতুমির, অসংখ্য ধন্যবাদ। আলামিন যোগ দিয়েছিলেন চট্টগ্রাম থেকে, সেখানকার পরিবহন শ্রমিকদের বিক্ষোভের খবর জানাচ্ছিলেন। অবৈধভাবে চাকরিচ্যুত করার অভিযোগে এবং ছাঁটাই করা শ্রমিকদের কাজে পুনর্বহাল সহ বিভিন্ন দাবিতে জিপি হাউসের সামনে অবস্থান নেন গ্রামীণফোনের চাকরিচ্যুতরা। সকাল থেকে এখন পর্যন্ত রাজধানীর ভাটারা থানাধীন প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন তারা। চাকরিচ্যুত এবং অধিকার বঞ্চিত গ্রামীণফোন শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে কয়েকশো ব্যক্তি বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন দাবির পাশাপাশি তারা মুনাফার 5% বিলম্ব জরিমানা সহ ন্যায্য পাওনার দাবি জানান। এ সময় বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন এবং স্লোগান দেন বিক্ষোভকারীরা। অবস্থান কর্মসূচি পালনকারীরা শ্রমিক স্বার্থ বিরোধী কার্যক্রমে জড়িত কর্মকর্তাদের বিচার দাবি করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমাদের যে ন্যায্য একটা পাওনা ছিল 5%, যেটা 2015 থেকে 2010-এ এটা আমাদেরকে দেওয়ার জন্য যে রায়টা করা হয়েছিল, এখন 2025 15 বছর হয়ে গেছে, এই টাকাটা এখনো আমাদেরকে জিপি বুঝিয়ে দেয়নি। এইটা কন্টিনিউ চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত ম্যানেজমেন্ট আমাদের সঙ্গে বসবে না, আমাদের সঙ্গে কোনো কথা বলবে না, ততক্ষণ পর্যন্ত জিপি হাউস অবরোধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের লকার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তল্লাশির অনুমতি দিয়েছেন আদালত। এর আগে দুদকের চিঠি পেয়ে 300টি সেফ ডিপোজিটে জমা এবং উত্তোলন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। লকার খুলে মালামাল যাতে কেউ সরাতে না পারে সেজন্যই এই পদক্ষেপ বলে জানিয়েছে দুদক। গত 26 জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের বাংলাদেশ ব্যাংকে থাকা সেফ ডিপোজিট তল্লাশি করে দুদকের একটি দল। তল্লাশিতে 55,000 ইউরো, 1,69,300 মার্কিন ডলার, 1,005.4 গ্রাম স্বর্ণ এবং 70 লাখ টাকার এফডিআর পাওয়া যায়। সব মিলিয়ে যার আর্থিক মূল্য প্রায় 3 কোটি টাকা। তল্লাশিকালে রেজিস্টার পরীক্ষার পর জানা যায় ওই সব লকারে, যেখানে বাংলাদেশ ব্যাংকের আরও কয়েকজন কর্মকর্তাও সিলগালা করে অর্থ সম্পদ রেখেছেন, এসব সিলগালা লকারেও অপ্রদর্শিত সম্পদ থাকতে পারে বলে মনে করেছে দুদক। আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করেই এই লকারগুলো সার্চ করা হবে। যদি সেগুলিতে কারো বৈধ জিনিসপত্র থাকে সেগুলি যথাযথ আইনি প্রক্রিয়ায় সেগুলি নিষ্পত্তি করা হবে। মূলত এমন ঘটনার রেশ ধরেই বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ভল্টে রক্ষিত লকারের কর্মকর্তাদের রাখা অর্থ সম্পদ সাময়িক সময়ের জন্য স্থগিত রাখতে গভর্নরকে অনুরোধ জানায় দুদক। ওই তল্লাশিকালে দেখা যায় যে বাংলাদেশ ব্যাংকের অনেক কর্মকর্তাদের নামে সেখানে লকার রয়েছে। আমাদের অনুসন্ধান দলের কাছে প্রতীয়মান হয়েছে যে বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানের সাথে সংশ্লিষ্ট আরও অনেকের এই ধরনের যে লকারগুলো রয়েছে, আমাদের অনুসন্ধান দলের কাছে প্রতীয়মান হয়েছে যে বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানের সাথে সংশ্লিষ্ট আরও অনেকের এই ধরনের যে লকারগুলো রয়েছে সেগুলো তল্লাশি করা প্রয়োজন। সেই জন্যেই অনুসন্ধান দল পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকে সেই লকারগুলো সাময়িকভাবে ফ্রিজ করার জন্য অনুরোধ করা হয়েছে। এদিকে দুদকের চিঠি পেয়ে বাংলাদেশ ব্যাংকের 300 সেফ ডিপোজিটে জমা এবং উত্তোলন বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির ডেপুটি মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিক। প্রায় 300 জনের মতো কর্মকর্তা কর্মচারীদের এই ধরনের ভ্যালুয়েবলসগুলো এখানে রাখা আছে। তো দুদকের যে চিঠিটা পাওয়া হয়েছে সেটাতে বলা হয়েছে যে যেগুলো রাখা আছে সেগুলো সাময়িকভাবে উত্তোলন না করার জন্য বাংলাদেশ ব্যাংক সেই ব্যবস্থা নিয়েছে এবং দুদককে জানিয়েছে যে এখন কোনো প্রকার তাদেরকে এই যেগুলো জমা আছে তাদের উত্তোলন করতে দেওয়া হচ্ছে না।
শুধু বাংলাদেশ ব্যাংক নয়, সন্দেহভাজনদের অন্য কোনো ব্যাংকে এমন ভল্ট থাকলে তাও খুঁজে বের করার কথা জানান দুদক কর্মকর্তা। শুধু বাংলাদেশ ব্যাংকের জন্য নয়, যে কোনো ব্যাংকে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। এবারে বইমেলার খবর। অমর একুশে বইমেলার চতুর্থ দিনেও লোক সমাগম ছিল আশাব্যঞ্জক। কলেজ পড়ুয়া, কিশোর কিশোরী আর তরুণ প্রজন্মের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। পছন্দের সায়েন্স ফিকশন, কিশোর ক্লাসিক, কিশোর উপন্যাস এবং অনুবাদের বই খুঁজেছেন মেলায় ঘুরে ঘুরে। প্রকাশকদের অনেকেই মেলায় মানুষের আনাগোনা এবং বইয়ের কাটতিতে খুশি, কেউ কেউ আবার কিছুটা আশাহত। তবে অচিরেই মেলা আরও জমে উঠবে বলে আশাবাদ তাদের। ফেব্রুয়ারি মানেই নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা হবেন বইপ্রেমীরা। তাই তো বিকাল থেকেই মেলা প্রাঙ্গণে মানুষের স্রোত। এই স্রোতে সবচেয়ে বেশি চোখে পড়েছে স্কুল কলেজের শিক্ষার্থীদের। ক্লাস বা পরীক্ষা শেষে কাঁধের ব্যাগ নিয়েই হাজির বইমেলায়। পছন্দের প্রকাশনী কিংবা লেখকের বইয়ের ঠিকানা খুঁজে নেওয়াটাই লক্ষ্য এখন। আমাদের এক্সাম ছিল, আমরা অলরেডি 2টা বই কিনছি, আরও দেখতেছি। আমরা ফার্স্ট একটা স্টলে দেখলাম। নতুন বই একটা আলাদা ভালো লাগে কাজ করে, নতুন বইয়ের ঘ্রাণ নিতে ভালো লাগে। কিশোর ও তরুণদের প্রথম পছন্দ সায়েন্স ফিকশন, সাথে কিশোর ক্লাসিক ও অনুবাদও খোঁজেন তারা। ব্যান্ড মেম্বার অনেকগুলা বই ছাড়তেছে, জুনাইদ ইবান, হাসান ইথার ভাই। এরপরে আলাদা হলো যে ফারুকি আহমেদ স্যার, ওনাদের বইগুলো অনেক পছন্দ, ওগুলা খুঁজতেছি, ওগুলা পেলে ওগুলা নিব। হুমায়ুন আহমেদের বই বাসায় জমতে জমতে একদম স্তূপ হয়ে গেছে, তো এখন নতুন নতুন রাইটারদের বই কেনা হয়। সায়েন্স ফিকশন বা কিশোর ক্লাসিক এবং বিভিন্ন উপন্যাস, থ্রিলার, সব ধরনের বই তারা তাদের পছন্দ অনুযায়ী খুঁজছে এবং সে অনুযায়ী আমরা তাদেরকে সে অনুযায়ী বই আমরা প্রোভাইড করতে পারছি। সোহরাওয়ার্দী উদ্যানের সব স্টলে সেজেছে বইয়ের পর্সা নিয়ে। পাঠক আসছেন, উল্টে পাল্টে দেখছেন বই। অল্প হলেও শুরু হয়েছে বিকিকিনি। বিখ্যাত সাহিত্যিকের যে উপন্যাসগুলো আছে সেগুলো থাকবে, সৈয়দ মুস্তফা আলীর বইগুলো তো অবশ্যই থাকবে, আর যে নতুন বইগুলো আসবে 11টা বই আসার সম্ভাবনা আছে। পুরাতন লেখক যেগুলো আছে, যেরকম রবীন্দ্রনাথ ঠাকুর, হুমায়ুন আহমেদ, শরৎচন্দ্র, তারপরে বিভূতিভূষণ, যারা এদের বই পড়তে পছন্দ করে তারা এই বইটাই খুঁজে এসে। শুরুর দিকে জনপ্রিয় লেখকদের তেমন একটা দেখা না মিললেও মেলা মাতিয়ে রেখেছেন তরুণরা। প্রজন্মের মেলবন্ধনে বইমেলা হয়ে ওঠে প্রাণের উৎসবে। বিভিন্ন বছরের চাইতে এবারের স্টল আমাদের খুব ভালো জায়গায় পড়ছে, সেই অনুসারে আমাদের বিক্রি হচ্ছে। সায়েন্স ফিকশন ধরনের বই দেওয়ার চেষ্টা করেছি, নতুন বই কিছু প্রবাসমূলক প্রবাসের উপর নির্ভর করে, অর্থাৎ যেগুলো ভ্রমণ কাহিনী বলা হয় সেগুলোকে আমরা আনার চেষ্টা করেছি। মঙ্গলবার মেলায় নতুন বই এসেছে 47টি। গেল 4 দিনে মোট নতুন বইয়ের সংখ্যা 92। এই সংখ্যা দ্রুতই বাড়বে বলে প্রত্যাশা প্রকাশকদের। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। কাল থেকে ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের ভিসা এবং কনসুলার সেবা পুনরায় শুরু হচ্ছে। হাইকমিশনের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতি সহ কয়েকটি সংগঠনের সমর্থকেরা গত ডিসেম্বরে সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে হামলা চালায়। বাংলাদেশের জাতীয় পতাকারও অবমাননা করা হয় এ সময়। এরপর নিরাপত্তাজনিত কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সহকারী হাইকমিশনের সব ধরনের ভিসা এবং কনসুলার সেবা কার্যক্রম বন্ধ রাখে বাংলাদেশ। ওই হামলার প্রতিবাদে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। আগরতলার ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়ে তুলে দেয় প্রতিবাদপত্র। হামলার ঘটনায় 3 পুলিশকে সাময়িক বরখাস্ত করে ত্রিপুরা রাজ্য পুলিশ। বদলি করা হয় জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তাকেও। ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে কয়েকজনকে। গত 6 মাসেও গণহত্যাকারীদের বিচারের বিষয়ে সরকার কঠোর কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। উল্টো গ্রেপ্তার আওয়ামী দোসরদের অনেকে জামিন পাচ্ছে বলেও জানিয়েছেন তিনি। দুপুরে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম বন্ধ এবং নিষিদ্ধের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বলেন, সরকারের দুর্বলতার কারণে আওয়ামী দুর্বৃত্তরা কর্মসূচি ঘোষণা করেছে। হত্যাকাণ্ডে জড়িত আওয়ামী লীগের শাস্তি নিশ্চিত না হলে বাংলাদেশ আবারও সংকটে পড়বে। সংগঠন হিসেবে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের বিচার করতেই হবে বলেও দাবি জানান নূর। 6 মাসে যেখানে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে এই সরকার গঠিত হয়েছে, এখনো রাজপথ থেকে রক্তের দাগ শুকায় নাই, কিন্তু সরকার এই গণহত্যাকারীদের বিচারে এখন পর্যন্ত খুব বেশি কঠোর কোনো পদক্ষেপ নিচ্ছে না। এমনকি যারা গ্রেপ্তার হয়েছে বা হচ্ছে তারাও বিভিন্নভাবে জামিন পেয়ে যাচ্ছে।
জাতীয় নির্বাচনের আগে পাইলট প্রজেক্ট হিসেবে স্থানীয় সরকার নির্বাচন চায় নাগরিক কমিটি। কমিশনের সক্ষমতা যাচাই করতেই এই নির্বাচনের দাবি নাগরিক কমিটির। দুপুরে স্থানীয় সরকার সংস্কার কমিশনের কাছে 15 দফা সুপারিশ হস্তান্তর শেষে কথা বলেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। এ সময় কমিশনের পক্ষে ডক্টর তোফায়েল আহমেদ লিখিত প্রস্তাব গ্রহণ করেন। নাগরিক কমিটির প্রস্তাব ইতিবাচক উল্লেখ করে সংস্কার কমিশন প্রধান বলেন, কিভাবে মেয়র চেয়ারম্যানদের জনগণের আরও কাছে নিয়ে যাওয়া যায় তা নিয়ে কাজ করছে কমিশন। পরে 15 দফা প্রস্তাবনার বিষয়ে তুলে ধরেন প্রতিনিধি দলের সদস্য আলাউদ্দিন মোহাম্মদ। সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে যে আপনারা পাইলট প্রজেক্টে কয়েকটা এক্সপেরিমেন্টালি কিছু স্থানীয় সরকার, যেটা পার্বত্য চট্টগ্রামের কথা এসেছে এবং অন্যান্য জায়গায় জরিপ আছে, মানুষজন স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে। শুধুমাত্র রাজনৈতিক দলগুলো বিরোধিতা করবে এজন্য আপনি স্থানীয় সরকার নির্বাচন এই মুহূর্তে দেবেন না, এটা কিন্তু হতে পারে না। অন্তত কিছু জায়গায় স্থানীয় সরকার নির্বাচন দিয়ে দেখা, আমরাও দেখতে চাই যে এই নির্বাচন কমিশন সত্যিকার অর্থে কতটুকু নিরপেক্ষ, কতটুকু স্বায়ত্তশাসিত এবং কতটুকু তারা আসলে সক্ষম। এই সক্ষমতাটা যাচাই হওয়ার জন্য স্থানীয় সরকার নির্বাচনটা আগে হওয়া উচিত। আন্তর্জাতিক এবারে তবে কি চাপের মুখে পিছু হটলেন ডোনাল্ড ট্রাম্প? কানাডা এবং মেক্সিকোর ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে মার্কিন প্রেসিডেন্ট আপাতত সরে আসায় উঠছে এই গুঞ্জন। বিশ্লেষকরা বলছেন, রপ্তানিকারক দেশগুলোর উপর শুল্ক আরোপের বিরূপ প্রভাব পড়বে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে। সাধারণ মার্কিনীদের উপর বাড়বে করের চাপ, আর এই কারণে আপাতত শুল্ক স্থগিতে রাজি হয়েছেন ট্রাম্প। শুল্ক আরোপের সিদ্ধান্তে শেষ পর্যন্ত অনড় থাকতে পারলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডা ও মেক্সিকোর পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার দুদিনের মাথায় কেন তা স্থগিত করতে হলো মার্কিন প্রেসিডেন্টকে? শুল্ক আরোপ হলে পাল্টা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল মেক্সিকো ও কানাডা। ট্রাম্পের সিদ্ধান্তে বাণিজ্য যুদ্ধের সংখ্যা আপাতত কমলেও বলা হচ্ছে দায়িত্ব নেয়ার 3 সপ্তাহ না পেরোতেই প্রথম ধাক্কা খেলেন তিনি। শুল্ক মূলত পরিশোধ করতে হয় আমদানিকারক মার্কিন প্রতিষ্ঠানগুলোকেই। বিশ্লেষকরা বলছেন, রপ্তানিকারক দেশগুলোর ওপর বাড়তি শুল্ক আরোপের কারণে বিপাকে পড়তে হবে বহু মার্কিন প্রতিষ্ঠানকে। পাশাপাশি বাড়তে পারে মূল্যস্ফীতি। যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারেও এর বিরূপ প্রভাব পড়বে। শুল্ক আরোপের ঘোষণার পরই মার্কিন শেয়ার বাজারে দরপতন হয়েছে। মার্কিন কোম্পানিগুলোকে অসুবিধায় ফেলেছে শুল্ক আরোপের সিদ্ধান্ত। আমদানি পণ্যে এভাবে শুল্ক বাড়ানো হলে বাড়বে পণ্যের দামও, যা উস্কে দিতে পারে মূল্যস্ফীতি। শুল্ক বাড়লে ভোক্তাদের উপর করও বাড়বে, আর তাই সাধারণ মার্কিনীদের মধ্যে বেড়েছে ক্ষোভ। বিশ্লেষকরা বলছেন, এসব কারণে কিছুটা চাপে পড়েই আপাতত সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ট্রাম্প। আমদানি পণ্যের শুল্ক মূলত পরিশোধ করে মার্কিনিরাই। কাজেই শুল্কের কারণে আমেরিকান পরিবারগুলোকে অতিরিক্ত ট্যাক্স দিতে হবে। মাংস, ফলমূল সহ কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা অনেক খাবারের দাম বেড়ে যাবে, যার বিকল্প নেই মার্কিন বাজারে। এসব কারণেই শুল্ক আরোপ 1 মাস পিছিয়ে দিতে রাজি হয়েছেন ট্রাম্প। এদিকে মেক্সিকো কানাডার ওপর শুল্ক আরোপ স্থগিত করলেও এখনও চীনের ব্যাপারে আগের সিদ্ধান্তেই অনড় মার্কিন প্রেসিডেন্ট। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীনও পাল্টা শুল্ক আরোপ করেছে। ট্রাম্পের সিদ্ধান্তের জবাবে এই পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে চীনের অর্থ মন্ত্রণালয়। চলতি মাসের 10 তারিখ যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক আরোপের ঘোষণা দেয় চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনা পণ্যের ওপর শুল্ক আরোপের জবাবে এই সিদ্ধান্তের কথা জানায় চীনের অর্থ মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্র থেকে আসা পোশাক, কয়লা এবং তরল জ্বালানির উপর 15% শুল্ক বৃদ্ধি পাবে। তাছাড়া অপরিশোধিত তেল, কৃষি যন্ত্রপাতি এবং যানবাহনের উপর 10% শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানালেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আগামী সপ্তাহে হতে যাচ্ছে দুই দেশের সরকার প্রধানের সাক্ষাৎ। গেল 27 জানুয়ারি নরেন্দ্র মোদীর সাথে কথা বলেন ট্রাম্প। আলোচনা করেন যুক্তরাষ্ট্রের অভিবাসী ইস্যু নিয়ে। ভারতের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কের উপরও জোর দেন তিনি। যুক্তরাষ্ট্রের চিরশত্রু চীনকে পরাহত করতে সর্বদা প্রস্তুত মার্কিন মিত্র ভারত। ফলে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার আশ্বাস দিয়েছেন নরেন্দ্র মোদী। এর সাথে শেষ করছি রাতের বাংলাদেশের আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।